আর কি বাকি আছে তারেক? আমার জীবনে প্রিয় বন্ধুর তালিকায় দুজন মানুষ আছে, তাদের একজন আমার এত বড় ক্ষতি করলো, বিশ্বাসঘাতকতা করলো। আর কি বাকি আছে? স্যার, আপনার বন্ধু দিনের আলোতে একজন দয়াবান ডক্টর, আর রাতের অন্ধকারে জেগে ওঠে তার আরেক রূপ। মানে কি বলতে চাইছো? যে হসপিটালে রায়হান চৌধুরী আছে, গরিব অসহায় মানুষদের অল্প ব্যয়ে চিকিৎসা দিয়ে সবার সামনে মহৎ সাজে তারা, রাতের অন্ধকারে জেগে ওঠে সে হসপিটাল আরেকটা রূপ, সেটা সবার চোখের আড়ালে। তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না তারেক। ওই হসপিটালে রাতের অন্ধকারে একটা নোংরা রহস্য লুকিয়ে আছে স্যার। আমাদের কাছে প্রমাণ নেই, তবে এসব সত্যি। আপনি চাইলে রায়ানের সাথে পেরে উঠবেন না। সে অন্ধকারে নিজেকে একটা রাজত্ব তৈরি করেছে, সেখানে কেবল তারই রাত চলে। স্যার, আমাদের যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। তাড়াহুড়া করলে কেবল বিপদ বাড়বে। তাস কিছু ভাবতে পারছে না। সে এত বড় ধাক্কা সামলাতে পারছে না। বন্ধু যদি শত্রু হয় তাহলে সেটা অনেক ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, কারণ তার জানা থাকে আপনার প্রকাশ্য বা অপ্রকাশ্য সকল বিষয়ে। তাস টলমল পায়ে উঠে দাঁড়িয়ে বলল। আমি কিছু ভাবতে পারছি না তারেক। তারেক আশ্বস্ত করে বলল। স্যার, ঠান্ডা মাথায় চিন্তা করুন। রায়হান চৌধুরী কেন আপনাকে নিজের শত্রু মনে করে, একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। একটু চেষ্টা করুন। তাজ এলোমেলো পায়ে নিজের গাড়ির দিকে গেল। কোনো রকমে বাড়ি পৌঁছে সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার ছেলে নিচে দাঁড়িয়ে পড়ল। চোখের সামনে ভেসে উঠল তাদের এত বছরের বন্ধুত্ব। রাজ, তুই কোনো কম্পিটিশন থেকে নাম কেটে দিয়েছিস? আমাকে রাজ বলবি না। আমার নাম রাজ নয়, রায়হান। তাজ বিরক্ত হয়ে বলল। এত বড় নাম বলতে ভালো লাগে না আমার, তাই তো কত সুন্দর করে আমার নামের সাথে মিলিয়ে তোর নাম রেখেছি রাজ। তাজ আর রাজ কত সুন্দর মিলে গেছে। রাজ আর কিছু না বলে চুপ করে রইল। আজ তাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান। তাজ আর রাজ দুজনেই কম্পিটিশনে নাম দিয়েছিল। দুজনের গানের গলায় অনেক ভালো, আবার অভিনয়ও করবে একটা নাটকে। তারা সহপাঠীরা মিলে একটা নাটক করবে আজ। কিন্তু শেষ মুহূর্তে রাজ নিজের নাম কেটে দিয়েছে। তাজ বলল। এখন বল, নাম কেটে দিয়েছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুই কত কষ্ট করে রিহার্সেল করেছিলি, এখন এসে এমন বলছিস কেন? তোর কাজ তুই কর গিয়ে, আমাকে নিয়ে মাথা ঘামাতে হবে না। রাজ হনহনিয়ে চলে গেল তাজের সামনে থেকে। তাজ হাঁ করে তাকিয়ে আছে রাজের যাওয়ার পানে। রাজ এখন সবসময় তার সাথে এমন রেগে থাকে কেন বুঝে ওঠে না তাজ। যেদিন থেকে মৌ তাজকে প্রপোজ করেছে সেই দিন থেকে অদ্ভুত আচরণ করছে তাজ। তাজ আর বেশি না ভেবে নিজের কাজে চলে গেল। একটু পরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রাজ স্কুলের পেছন থেকে পুকুর পাড়ে গিয়ে বসলো। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলো স্কুল ড্রেস পরে কিউট একটা মেয়ে। রাজের পাশে বসে বলল। তুই রাগ করছিস রাজ? আমার নাম রাজ নয়, রায়হান। এতদিন তো রাজ বলেই ডাকতাম আমরা। মৌ কাঁদো কাঁদো গলায় বলল। তুই রাগ করেছিস আমার উপর? ঠিক আছে, যা তুই কম্পিটিশনে পার্টিসিপেট কর, আমি কিছু বলবো না। মৌ উঠে চলে আসতে গেলেই রাজ হাত টেনে ধরে বলল। তোর মুখের হাসি দেখার জন্য এত কষ্ট করার পরেও কম্পিটিশন থেকে সরে এলাম, তাও এমন করে কাঁদবি? তুই তো রেগে আছিস, কাঁদবো না কি করব, নাচবো? রাজ মুস্কি হেসে বলল। তুই তো নাচতেই পারিস না। মৌ নাক ফুলিয়ে তাকালো রাজের দিকে। রাজ নাক টেনে দিল মৌয়ের। এই মেয়েটাকে খুশি করতে রাজ নিজের নাম সরিয়ে নিয়েছে। মৌ রাজের পাশে বসে বলল। আসলে তাজ অনেক কষ্ট করেছে এই কম্পিটিশনে জেতার জন্য। এই কম্পিটিশনে জিতলে আংটি একটা গিটার কিনে দেবে বলেছে। তাজের সবচেয়ে বড় কম্পিউটার তুই, কারণ স্কুলে তোরা দুজনেই সবচেয়ে ভালো গান গাইতে পারিস আর অভিনয় করতে পারিস। তাই তোকে বলেছি নাম কেটে দিতে। প্লিজ রাগ করিস না তুই, তুই তো আমার বন্ধু না। রাজ মনে মনে বলল। তাজের কষ্টটা তুই দেখলি আর আমারটা দেখলি না? আমিও কি কম কষ্ট করেছি এই কম্পিটিশন জেতার জন্য? আর শুধুমাত্র তোর হাসিমাখা মুখটা দেখার জন্য সরে এলাম। তোর জন্য আমি সব করতে পারি মৌমাছি, আর তুই তাজের জন্য। শেষের কথাটা মনে মনে আউড়ে তাচ্ছিল্য হাসলো রায়হান।
রুমে ফোনটা তখন থেকে বেজে চলেছে। ফোনের আওয়াজে বর্তমানে ফিরে এলো তাস। মৌয়ের কথায় রাত সরে গিয়েছিল, সেটা অনেক পরে জানতে পারে তাস। সেই কম্পিটিশন অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তাস, কিন্তু সব জানার পর সেই জিতা কোনো আনন্দ খুঁজে পায়নি সে। মৌকে অনেক বকেছিস এর জন্য। রাজ মৌয়ের জন্য সব করতে রাজি। 10ম শ্রেণীতেই মৌ প্রথম তাসকে প্রপোজ করেছিল, কিন্তু তাস মজা ভেবে উড়িয়ে দেয়। আর রাজের ব্যবহার পরিবর্তন হতে থাকে তখন থেকে। তাজের সাথে দূরত্ব বাড়তে থাকে, এভাবেই চলতে থাকে তাদের জীবন। মৌ অনেকবার গোপনে তাজের পথ থেকে সরিয়ে এনেছে রাজকে। তাজ সেটা কোনো না কোনোভাবে পরে জেনেও গেছে। তাজ বিড়বিড় করে বলল, সেসবের প্রতিশোধ নিতেই কি রায়হানের এই পদক্ষেপ? সেসব তো ছোটবেলার বাচ্চামি ভেবে কবেই ভুলে গেছি আমি। রায়হান কি সেসবই পুষে রেখেছে নিজের মনে? কিন্তু পরে তো রায়হান নিজের ইচ্ছায় মৌয়ের সাথে মেডিকেলে পড়েছে, আর আমি বিজনেস। এই সব কিছুর উত্তর কেবল রায়হানের কাছেই আছে। কেটে গেছে আরো 1 সপ্তাহ। তিতির এই 1 সপ্তাহ হসপিটালেই ছিল, তার সাথে ছিল তাজ। তবে তাজের হসপিটালে থাকার উদ্দেশ্য ছিল অন্য। তাজ নজর রেখেছে হসপিটাল আর রায়হানের উপর। হসপিটালে গোপন কিছু চলছে সেটা আন্দাজ করতে পারলেও সঠিক তথ্য পায়নি। এদিকে রায়হানের উপর নজর রেখে এইটুকু বুঝতে পেরেছে মৌ তাজের আশেপাশে থাকলে সেটা রায়হান ভালোভাবে নিচ্ছে না। কোনো না কোনো বাহানা দিয়ে তাদের আলাদা করার চেষ্টা করে। তিতিরের দেখাশোনার জন্য নার্স আসছে, তাই তার দিকে নজর দিতে হয়নি তাজের। আজ হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাবে সেই প্রস্তুতি নিচ্ছে তাজ। তিতির বেডে হেলান দিয়ে বসে আছে, আর তাজ বেডের পাশের টেবিল থেকে রিপোর্টগুলো গুছিয়ে নিচ্ছে। তিতির ভাঙা গলায় বলল, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ। হুঁ, কথাটা শুনেছেন স্যার? তিতিরের গলা পুরোপুরি ঠিক হয়নি, তবে কথা বোঝা যায়। তাজ তার কাছাকাছি থাকায় স্পষ্ট বুঝতে পারল তিতিরের কথা। তাজ অবাক হয়ে জিজ্ঞেস করলো। মানে? তিতির মুচকি হেসে বলল, আমাকে কষ্ট দিতে চেয়েছিলেন, আমি নিজেকে কষ্ট দিয়ে আপনাকে নাকানি চুপানি খাইয়ে দিলাম। তাজ ঘৃণার দৃষ্টিতে তাকালো তিতিরের দিকে। তার মানে তুমি ইচ্ছে করে এমন করেছো? তিতির হাসিটা বজায় রেখে বলল, তো আপনার কি মনে হয় ওয়াশরুমে ভূত এসে আমাকে বাথটবে ফেলে রেখে গিয়েছিল? তাজ গলা চিপে ধরলো তিতিরের। তোমার মতো চরিত্রহীন মেয়ের দ্বারাই এসব সম্ভব, আর আমি কিনা নিজেকে দোষারোপ করে অপরাধবোধে ভুগছিলাম। আই জাস্ট হেট ইউ তিতির। তাজ রেগে বের হয়ে গেল তিতিরের কেবিন থেকে। টলমলে চোখে সেদিকে তাকিয়ে রইল তিতির। আপনি কোনো অপরাধ করেননি স্যার, তাই আপনার চোখে অপরাধ বোধ দেখে নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছিল। আজকে বলা কথাগুলোর জন্য আপনি হয়তো আরও বেশি ঘৃণা করবেন আমাকে, তবে নিজেকে তো অপরাধী মনে করবেন না। আপনার চোখে আমার জন্য অপরাধ বোধ নয়, ঘৃণা মানায়। আপনার ঘৃণা যে আমার আসক্তিতে পরিণত হয়েছে। আমি আর যে কয়েকদিন আপনার সাথে আছি, আপনার ওই চোখে আমার জন্য তীব্র ঘৃণা দেখতে চাই কেবল। আমি যতদিন এই পৃথিবীতে শ্বাস নেই ততদিন যেন আপনার চোখে আমার জন্য তীব্র ঘৃণা থাকে। আপনার ঘৃণা আমার আসক্তি। আপনার মনে আমার জন্য যদি একটু মায়া তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, তার প্রকাশ যেন হয় আমার মৃত্যুর খবরে আপনার চোখের দুফোঁটা নোনা জল। তিতির চোখ বন্ধ করে নিল, চোখের কোণ পেয়ে পড়ছে নোনা জল। কেবিনে কারো উপস্থিতি অনুভব করে চোখ মেলে তাকালো তিতির। মৌ এসেছে তার তিতিরের চিকিৎসা করা ডক্টর। ডক্টর ইশরাক তিতিরের উদ্দেশ্যে বলল, নিজের প্রতি একটু যত্নশীল হও মিসেস খান। মিসেস খান শব্দটা মৌয়ের বুকে তীরের মতো বিঁধল। এই ডাকটা শোনার অধিকার তো তার হওয়ার কথা ছিল। মৌ তিতিরের দিকে তাকিয়ে মলিন হাসলো। ইশরাক আরো কিছু কথা বলে চলে গেল। মৌ এগিয়ে গেল তিতিরের দিকে। তিতির মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমার উপর তোমার অনেক রাগ, তাই না আপু? মৌ মলিন হেসে বলল, সত্যি বলবো নাকি মিথ্যা? মিথ্যে শুনতে ইচ্ছে করছে না, সত্যিটা বলো। মৌ বসলো তিতিরের পাশে চেয়ার টেনে। তাজকে আমি কবে থেকে ভালোবাসি সেটা আমি নিজেও জানি না, তবে এটুকু বলতে পারি ভালোবাসা কি সেটা বোঝার আগে থেকেই তাজকে আমি ভালোবাসি। তবে এটুকু বলতে পারি ভালোবাসা কি সেটা বোঝার আগে থেকে আমি তাজকে ভালোবাসি। বিয়ের আসলে তোমার কথা শুনে আমার সারা পৃথিবী থমকে গেছিল, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। এত ভালোবাসার প্রতিদান কি এমন হওয়ার কথা ছিল? কিন্তু সেদিন বাসায় গিয়ে তুমি যখন বললে তাজ নির্দোষ, তখন তোমাকে খুন করতে ইচ্ছে করছিল আমার। সেটাকে তুমি রাগ বলবে নাকি অন্য কিছু সেটা তোমার ইচ্ছে,
কিন্তু পরবর্তীতে ঠান্ডা মাথায় তোমার বলা সব কথা চিন্তা করার পর বুঝতে পারি তুমি পরিস্থিতির শিকার। কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা হয়তো তুমি চেয়েও সবার সামনে আনতে পারছো না। তারপর তোমার উপর থেকে রাগ চলে গেছে। তাজকে আমি ভালোবাসি আর শেষ নিঃশ্বাস পর্যন্ত বাসবো। এখন কোনোদিন তাজ আমার হবে কি হবে না সেটা আমি নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। তাজ যদি আমার হয় তাহলে হাজার বাধা পেরিয়েও সে আমার হবে। আমার ভালোবাসা মিথ্যা কিংবা আবেগ নয় তিতির। আর যদি সে আমার না হয়। মৌ কথা অসমাপ্ত রেখে বের হয়ে গেল কেবিন থেকে। তিতির কাঁদছে। সে একজনের এত বছরের ভালোবাসায় আঘাত করেছে, নিজেকে আবর্জনা মনে হচ্ছে তার আর মৌয়ের জীবনের। তিতির কাঁদতে কাঁদতে বলল, তাজ তোমার হবে আপু, হতেই হবে। তাজ তোমার ছিল আর তোমারই থাকবে। সময় বহমান দেখতে দেখতে মাস পেরিয়ে গেছে। তিতিরের প্রতি তাজের ঘৃণা বেড়েছে। তিতির নিজেই সেটা তৈরি করেছে নতুন নতুন কারণ দিয়ে। তাজের মুখে আই হেট ইউ শব্দটা তিতিরকে অদ্ভুত প্রশান্তি দেয়। তাজ যখন তার দিকে একরাশ ঘৃণা নিয়ে তাকায়, সেই দৃষ্টি বুকে লাগে তিতিরের। তিতির কখনো ভুলতে পারবে না তাজকে, আর ভুলতে চাইও না। কিছুদিন ধরে সবকিছু অনেক অস্বাভাবিক মনে হচ্ছে তিতিরের কাছে, যেন আবার কোনো বড় ঝড় আসতে চলেছে তাদের দিকে। তিতির, এক কাপ চা দিয়ে যাও। ইরিনার ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে এলো তিতির। এ বাড়িতে আছে প্রায় 1.5 মাস হতে চলল। তাজ আর ইকবাল খানের চোখের বিষ বলা চলে তিতিরকে। কিন্তু ইরিনা প্রথম দিকে তিতিরকে এড়িয়ে চললেও এখন খানিকটা স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করে। হয়তো একা একা থাকেন, তাই তিতিরের সাথে টুকটাক কথা বলে নিজের একাকিত্ব কাটাতে চান। তিতির চা নিয়ে গেল ইরিনার কাছে। ইরিনা বেলকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। তিতির চায়ের কাপটা রেখে বলল, আপনার চা। ইরিনা ভেতরের দিকে তাকিয়ে চায়ের কাপ হাতে নিল। তোমাকে কেমন অসুস্থ দেখা যাচ্ছে, সারাদিনে কিছু খাওনি? বেশ কিছুদিন ধরে তিতির অসুস্থ ফিল করছে, অস্বস্তি হচ্ছে, শরীরটাও দুর্বল লাগছে। আজ সকালে তো বমিও করেছে। প্রেশার আর গ্যাস্ট্রিকের সমস্যা মনে হচ্ছে তার কাছে। খাবার খেতে ইচ্ছে করেনি, তাই আর খায়নি। তিতির নিচু গলায় বলল, গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে একটু। ইরিনা সন্দেহান্বিত ভাবে বলল, বেশি অসুস্থ ফিল করলে বলো আমাকে, এখন একটা মেডিসিন নিয়ে কিছু খেয়ে নাও। তিতির মাথা নাড়িয়ে ঠিক আছে বুঝিয়ে ইরিনার রুম থেকে চলে এলো। তার খাবার থেকে বমি পাচ্ছে, তাই আরও খেলো না। সে ছাদে চলে গেল একটু ফ্রেশ বাতাস নিতে। পাখির কথা বড্ড মনে পড়ছে তার। শেষ কথা বলেছিল আরও 7 দিন আগে। পাখির সাথে কথা বলার সময় রায়হান সবসময় তাদের মধ্যে থাকে, কখনো একা কথা বলার সুযোগ হয়নি। সেদিন কথা বলার পর রায়হানেরও কোনো খোঁজ নেই। তিতিরের কেমন ভয় ভয় করছে, কিছু তো একটা হতে চলেছে আবার। বিয়েটা আমি করতে পারবো না বাবা। হতাশ গলায় কথাটা বলে বাবার দিকে তাকালো মৌ। মহিবুল রহমান গম্ভীর গলায় বলল, কেন করতে পারবে না? রায়হান রায়হান তোমার ছোটবেলার বন্ধু, দুজন দুজনকে বুঝবে। ছেলেটা তোমাকে ভালোবাসে, তাহলে প্রবলেম কোথায়? বাবা তুমি ভালো করেই জানো আমি তাজকে ভালোবাসি। মহিবুল এবার কঠিন গলায় বলল, তাজ এখন বিবাহিত, অন্য কারো স্বামী, সেটা তুমি ভালো করেই জানো। মৌ অসহায় গলায় বলল, বাবা। মহিবুল গম্ভীর গলায় বলল, বিয়েটা তুমি না করলে আমার মরা মুখ দেখবে। প্রত্যেক বাবারই স্বপ্ন থাকে নিজের রাজকন্যাকে সাজিয়ে এক রাজপুত্রের হাতে তুলে দেওয়া। আমারও আছে, এখন সিদ্ধান্ত তোমার উপর। মহিবুল বের হয়ে গেল মেয়ের রুম থেকে। আর মৌ ধূপ করে বসে পড়ল নিজের বেডে। সে কিছুতেই তাজের জায়গা অন্য কাউকে দিতে পারবে না। মৌ বিড়বিড় করে বলল, এটা তুই ঠিক করছিস না রায়হান। কাবাট থেকে বাসায় পড়ার পোশাক বের করতে গিয়ে একটা ছোট্ট ব্যাগ চোখে পড়ে আহানের। 5 দিন ধরে বড্ড বেশি উদাসীন হয়ে আছে সে। 5 দিন আগে রায়হান হঠাৎ হাজির হয় আহানের ফ্ল্যাটে। আহানের হাতে এই ব্যাগটা দিয়ে বলে আহান যেন তার বলার সাথে সাথে পাখিকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। রায়হান অপেক্ষা করেনি, ব্যাগটা দিয়ে আবার চলে গিয়েছে। আহান কিছু না বুঝে রায়হানের দিকে কেবল তাকিয়েছিল। পাখিকে ফিরিয়ে দিতে হবে ভাবতে আহানের বুকের ভেতর কেমন করে ওঠে। মেয়েটার মায়ায় জড়িয়ে গেছে সে, পারবে না তাকে ছাড়া থাকতে। পাখিকে ফিরিয়ে দেওয়ার কথা শুনে সে ব্যাগের প্রতি আর আগ্রহ হয়নি আহানের। এমন চোখে পড়তেই ইচ্ছে হচ্ছিল এটাকে কি আছে দেখার জন্য। আহান ব্যাগটা নিয়ে নিজের বেডে বসলো। ব্যাগ খুলে ভেতরে জিনিস থেকে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আহানের। এটাতে পাখির পাসপোর্ট সহ যাবতীয় কাগজপত্র রাখা। আহান তাড়াতাড়ি পাসপোর্টটা নিয়ে
খুলল। সবার আগে নামটা দেখলো, মানহা মাহমুদ পাখি। নামটা দেখে আহান থমকে গেল। মনে হচ্ছে স্পষ্ট স্বরে ছোট্ট মেয়েলি কণ্ঠে বলছে, আহু আমার বোন হলে নাম রাখবো মানহা মাহমুদ পাখি। সাথে সাথে ছোট্ট একটা ছেলে বলছে, আর যদি বোন না হয়ে ভাই হয়? না, আমার ভাই হবে না, আমার বোন চাই, তাই বোন হবে। আমি আমার বোনকে পুতুলের মতো সাজিয়ে রাখবো, অনেক ভালোবাসবো। বাহ, ভালো তো। তুতুলের বোন পুতুল, আমি ওকে পুতুল বলেই ডাকবো। আমার কাছে বিয়ে দিবি তোর বোনকে? খানিকটা চিন্তা ভাবনার পর মেয়েটা উত্তর দিল, না, তোর কাছে আমার বোনকে বিয়ে দিব না। আমার বোন সবসময় আমার কাছে থাকবে। আমি 2 ভাই দেখে বিয়ে করব। বড় ভাইকে আমি বিয়ে করব আর ছোট ভাইয়ের সাথে আমার বোনুর বিয়ে দিব। তারপর সবসময় আমার বোনও আমার সাথে থাকবে। আমরা তো 2 ভাই রে বোকা। তুই ভাইয়াকে বিয়ে করে ফেলবি আর আমি তোর বোনুকে। নারাজ ভাইয়া, নারাজ হয়ে পচা। আমি তাকে বিয়ে করব না। আমাকে বিয়ে করবি তুতুল? তুই না বললে আমার বোনুকে বিয়ে করবি? তুই আমাকে বিয়ে করলে অন্য কাউকে বিয়ে করব না। গড প্রমিস। তুই আগে ঠিক কর, আমাকে বিয়ে করবি নাকি আমার বোনুকে? তোকে। টপ করে চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল হুঁশ ফিরে আহানের। কত বছর হয়ে গেছে স্মৃতিগুলো আজও তরতাজা। মুখটা স্পষ্ট হয়ে গেছে স্মৃতিতে, তবে অনুভূতিগুলো সতেজ। শুধু মানুষটা হারিয়ে গেছে কোথাও। আহান চোখ মুছে বলল, তোকে আমি মাফ করব না তুতুল। তুই আমাকে একা ফেলে চলে গিয়েছিলি। এত বছরে তোকে ভুলতে পারিনি আমি। আহান পাখির বাবা মার নাম দেখে আরো একবার হোঁচট খেল। আবির মাহমুদ সুলতানা পারভিন মামা মামি, এজন্যই কি ভাইয়া বলেছিল পাখি আমাদের আপন কেউ? আহান বিড়বিড় করে বলল, 1 মিনিট, তবে পাখির আপনই তিতির? মুস্কান মাহমুদ তিতির? আহানের সব হিসেব মিলে গেল মুহূর্তে। পাখির আপনি আর কেউ নয়, মুস্কান মাহমুদ তিতির। খুশিতে চকচক করে উঠল আহানের চোখ দুটো। পাখির আপনই তিতির আর কেউ নয়, আমার তুতুল। পাখির পরিচয় খুঁজতে গিয়ে আমি আমার তুতুলকে পেয়ে গেছি। এতগুলো বছর পেরিয়ে গেলেও অন্য কোনো মেয়েকে নিজের মনে জায়গা দিতে পারিনি রে তুতুল। পাখির মধ্যে হয়তো তোর ছায়া খুঁজে পেয়েছিলাম, তাই ওর মায়ে জড়িয়ে গিয়েছি। এবার তোকে খুঁজে বের করব আমি। আহান হাসি মুখে নিজের চোখের পানি মুছে ফেলল। উঠে দাঁড়ালো পাখির কাছে যাওয়ার জন্য। গাইনোকোলজিস্ট সাবিত্রী দেবীর চেম্বারে থমেরে বসে আছে তিতির। যে মিথ্যা দিয়ে গল্পের শুরুটা হয়েছিল, সেই মিথ্যাটা এখন সবচেয়ে কঠিন সত্যি হয়ে দাঁড়িয়েছে তিতিরের সামনে। সাবিত্রী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তিথির, তুমি আমার মেয়ের বয়সী, তাই নিজের মেয়ে মনে করেই বলছি তুমি অ্যাবর্শন করে ফেলো। এই বাচ্চাটা তোমার শরীরের শত্রু হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে কেউ শক্ত করে তিতিরের গলা চেপে ধরেছে। কিছুতেই গলা থেকে আওয়াজ বের করতে পারছে না। অনেক কষ্টে বলল, কিন্তু ম্যাম, ওর কি দোষ? দোষ অন্যায় তিতির। দোষ তোমার শারীরিক অবস্থার। তোমার শারীরিক অবস্থা বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত নয়। কিন্তু 25 বছর তো বাচ্চা জন্ম দেওয়ার জন্য উপযুক্ত বয়স। তাহলে উপযুক্ত বয়স হলেও তোমার অনেক কমপ্লিকেশন আছে, সেটা রিপোর্টে স্পষ্ট। যত সময় যাবে তুমি তত অসুস্থ হতে থাকবে। ডেলিভারিতে তোমার আর বাচ্চা দুজনেরই লাইফ রিস্ক হয়ে যাবে। তিতির কি বলবে বুঝতে পারছে না। তিতির কোনো মতে বলল, আমার একটু সময় চাই। ঠিক আছে, তুমি ভালো করে চিন্তা ভাবনা করে দেখো, তবে বেশি দেরি করো না, তাহলে অ্যাবর্শনও রিস্ক হয়ে যাবে। তিতির এলোমেলো পায়ে বের হয়ে গেল হসপিটাল থেকে। মাঝে আরো 2 দিন পেরিয়েছে। একটু বেশি অসুস্থ ফিল করায় হসপিটালে এসেছিল তিতির। এখানে এসে সব জানতে পারবে কল্পনাও করেনি। এবার কি করবে সে? বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে যদি সে মারা যায়, তাহলে পাখিকে কে দেখবে? বাচ্চাটা এখন একটা ক্লোন মাত্র, কিন্তু পাখিকে সে কোলে পিঠে করে বড় করেছে 16 বছর ধরে। নিজের সন্তানের থেকে কোনো অংশে কম নয় পাখি। কাকে বেছে নেবে তিতির, সন্তান নাকি বোন? আর দাস, সে কখনোই বাচ্চা মেনে নেবে না। সবাই যদি এই বাচ্চার কথা জানতে পারে, তাহলে মৌ ফিরে পাবে না দাসকে। না, তিতির কাউকে জানতে দেবে না এই বাচ্চার কথা। তিতির নিজের পেটে হাত রেখে অনুভব করার চেষ্টা করলো। অদ্ভুত অনুভূতি হচ্ছে তিতিরের। এখানে ছোট্ট একটা প্রাণ আছে। তিতির কাঁদতে কাঁদতে বলল, মাকে মাফ করে দে সোনা, তোর মাঝে বড্ড স্বার্থপর। শুধু যদি নিজের জীবনের ঝুঁকি থাকতো তাহলে কখনো তোকে মেরে ফেলার কথা ভাবতাম না। কিন্তু তোর এই স্বার্থপর মায়ের জীবনের সাথে আরও একটা জীবন জড়িয়ে আছে রে সোনা। তোর স্বার্থপর মা তোকে পৃথিবীর আলো দেখাতে পারবে না।
তুইও ঘৃণা কর তোর মাকে, প্রচণ্ড ঘৃণা। কাঁদতে কাঁদতে ফুটপাতে বসে পড়ল তিতির। এদিকটায় নিরিবিলি, খুব একটা মানুষজন নেই। তিতিরের কান্নার আওয়াজে ভারী হয়ে উঠল আশপাশটা। নিজের সন্তান খুনের দায় মাথায় নিয়ে কিভাবে বাঁচবে সে? সারা জীবন এই যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খাবে, কিন্তু এছাড়া আর কোনো পথ খোলা নেই তার সামনে। তুমি এখানে কি করছো? গম্ভীর আওয়াজে মাথা তুলে তাকালো তিতির। সামনে তাসকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে ফেলল। তাস তাচ্ছিল্যের সুরে বলল, এখানে বসে কান্না করছো কেন? চোখের পানি জমিয়ে রাখো, খুব তাড়াতাড়ি এই পানির প্রয়োজন হবে। তিতির না বুঝে ভাঙা গলায় বলল, মানে? খুব তাড়াতাড়ি জানতে পারবে সেটা। এখন এখানে বসে সিন ক্রিয়েট না করে গাড়িতে গিয়ে বসো। তোমার নাটক দেখতে দেখতে আমি নিজেই অভিনয় ভুলে গিয়েছি। তিতির কথা না বাড়িয়ে উঠে তাজের গাড়ির দিকে এগিয়ে গেল, যেটা রাস্তার অপর পাশে পার্ক করা। তিতিরকে দেখে তাস গাড়ি থামিয়েছে। তিতির রাস্তায় পা রাখতেই তাস হাত ধরে টান দিল। দ্রুত গতিতে পাশ কাটিয়ে চলে গেল একটা প্রাইভেট কার।